গল্পের শুরুতে আমরা জ্যাক নামের একজন কয়েদিকে দেখতে পাই যে গত 10 বছর ধরে জেলে আছে, কারণ আজ থেকে 10 বছর আগে জ্যাক একটা ছেলেকে মেরে ফেলেছিল, যে কারণে জ্যাকের 10 বছরের সাজা হয়। কিন্তু আজ জ্যাকের 10 বছরের সাজা শেষ হয়ে গেছে। এরপর জেলে নিজের সাজা কাটার পরে আমরা জ্যাককে ট্রেনে দেখতে পাই এবং সে ট্রেন ধরে নিজের গ্রামের দিকেই যাচ্ছিল। এখন জ্যাক পুরোপুরি বদলে গেছে এবং সে একদম সাধারণ মানুষের মতোই গ্রামবাসীর সাথে মিশতে চায়। পাশাপাশি সে নিজেকে শুধরে নেওয়ার জন্য নিজের কাছে একটা ডায়েরিও রাখে, যেখানে সে লিখে রেখেছে যে সে কখনোই মদ খাবে না, কখনো মারামারি করবে না এবং কখনো কাঁদবেও না। এখন এখানে যে কিছু খাবার খায় এবং খাবার খাওয়ার পরে সে ডায়েরি থেকে খাওয়ার কাজটি কেটে দেয়, অর্থাৎ সেই কাজটি সম্পন্ন করে ফেলেছে। গ্রামে পৌঁছানোর পরে সে সবার আগে তার সৎ মায়ের রেস্তোরাঁয় যায়, যেখানে তার সৎ মা উপস্থিত ছিল না, তবে তার সৎ বোন রেস্তোরাঁয় ছিল। আসলে পৃথিবীতে জ্যাকের কোনো পরিবার নেই, আর আজ থেকে 10 বছর আগে এই হোটেলের মালিক জ্যাককে নিজের ছেলে হিসেবে দত্তক নিয়েছিল। এখানে জ্যাকের সৎ বোন জ্যাককে তেমন একটা পছন্দ করে না, তাই সে জ্যাককে বলে যে মা এখন রেস্তোরাঁয় নেই, তাই তুমি এখান থেকে চলে যাও এবং সন্ধ্যায় মায়ের সাথে দেখা করতে এসো। এখন জ্যাক তার সৎ মায়ের রেস্তোরাঁয় থাকার জায়গা না পেয়ে পাবলিক বাথটাবে গোসল করতে যায়। সেখানে গত 10 বছর ধরে জেলে থাকার কারণে জ্যাক উন্নত প্রযুক্তির লোক খুলতে পারে না। তখন ওখানকার ইনচার্জ জ্যাকের উপরে রেগে যায়। ইনচার্জ জ্যাকের ভালো মানুষের সুযোগ নিয়ে তাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে, কিন্তু যখনই জ্যাক গোসল করার জন্য নিজের জামা কাপড় খুলে ইনচার্জ জ্যাকের গায়ের টেটু দেখে ভয় পেয়ে যায়, কারণ এই টেটু একজন গ্যাংস্টারের প্রতীক। অন্যদিকে পরবর্তী দৃশ্যে আমরা দেখি রাস্তার মাঝখানে কিছু লোক একটা ছেলেকে নির্মম ভাবে মারধর করছে, আর পাশে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। পুলিশ ছেলেটিকে সাহায্য করার বদলে দূর থেকেই তামাশা দেখছিল, কারণ এই গুন্ডারা শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার কাজামার লোক ছিল, তাই পুলিশ কাজামার ভয়ে ওই গুন্ডাদের কিছুই বলে না। অন্যদিকে আমরা চুলবুল নামের এক গ্যাংস্টারকে দেখি, যে কিছু নিরীহ ছেলেকে লাইনে দাঁড় করিয়ে হয়রান করছিল, কিন্তু তখনই সেখানে জ্যাক চলে আসে। জ্যাকের সাধারণ চেহারা দেখে মনে হচ্ছিল একে তো যে কোনো বাচ্চাও ভয় দেখিয়ে দেবে, কিন্তু জ্যাককে দেখে চুলবুল একদম শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে, কারণ চুলবুল জ্যাককে চিনে ফেলে এবং সে জানে যে কতটা বিপজ্জনক। এখানে চুলবুল নামের এই গ্যাংস্টার যেভাবে জ্যাককে সম্মান দিচ্ছিল তা দেখে একটা কথা স্পষ্ট বোঝা যায় যে জ্যাক তার সময় কোনো সাধারণ গ্যাংস্টার ছিল না। এরপর জ্যাক শহরের অন্য একটা গ্যাংস্টারের কাছে যায়, যার নাম শিনচি। শিনচি হলো জ্যাকের পুরনো বন্ধু। এখানে আমরা জানতে পারি একসময় শিনচি আর চুলবুল দুজনেই জ্যাকের সামনে তেল মারতো। আসলে তারা দুজনেই জ্যাকের হয়ে কাজ করতো এবং জ্যাক ছিল তাদের বস। কিন্তু সময় এত দ্রুত বদলে গেছে যে আজ শিনচি জ্যাককে বলে, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে অবশ্যই বলো। কিন্তু জ্যাক এখন একটি সাধারণ জীবন যাপনের জন্য এ ধরনের মানুষদের থেকে দূরে থাকতে চায়। এখানে জ্যাক শিনচিকে বিদায় জানিয়ে চলে যায়, কিন্তু শিনচি জ্যাকের জেল থেকে বের হওয়ার খবরে খুশি ছিল না, কারণ তার ভয় ছিল জ্যাক আবার তার চেয়ার ছিনিয়ে না নেয়। তাই শিনচি জ্যাকের উপরে নজর রাখার জন্য নিজের কিছু লোক পেছনে লাগিয়ে দেয়, কারণ শিনচির এখনো বিশ্বাস হচ্ছিল না যে এক সময় পুরো শহরে রাজত্ব করা লোকটা আজ কিভাবে এত বদলে গেল। সন্ধ্যা হতেই জ্যাক তার সৎ মায়ের রেস্তোরাঁয় যায়। সেখানে তার সৎ বোন জ্যাককে দেখে তার মাকে ডাকে এবং জ্যাকের সৎ মা তাকে দেখে খুবই খুশি হয়ে যায় এবং দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। এরপর তারা তিনজন খাবার টেবিলে বসে। জ্যাকের মা জ্যাককে নিজের হাতে খাইয়ে দেয়। যদিও জ্যাক তার নিজের ছেলে ছিল না, কিন্তু সে তাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসতো। তবে জ্যাকের সৎ বোন জ্যাককে একদমই পছন্দ করতো না, তাই খাবার খাওয়ার পরে জ্যাকের বোন তাকে বলে, মা তোমাকে নিজের ছেলে মানলেও মনে রাখো আমি ওনার আসল মেয়ে, তাই এই ঘরে থাকতে হলে তোমাকে আমার কথা মেনে চলতে হবে। এরপর সে জ্যাককে নিজের নিয়ম বোঝাতে থাকে, আমি থালা বাসন মাজবো, তুমি ঝাড়ু দিবে, আমি পড়াশোনা করব, তুমি মোছা দিবে। জ্যাকের এই শর্তগুলো পছন্দ না হলেও সে ভীতু ছেলের মতো মাথা নেড়ে তার কথা মেনে নেয়। রাতে যখন জ্যাক ঘুমাতে যায় তখন মনে মনে নিজেকে আবারও কথা দেয় সে কখনো মদ খাবে না, মারামারি করবে না এবং কাঁদবে না। পরের দৃশ্যে আমরা শহরের মাঝে কাজামা নামের এক রাজনীতিবিদকে দেখি, যেই শহরের মেয়র। সে মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে যে সে শহরের সব কাজ সততার সাথে করবে। মানুষও কাজামাকে বিশ্বাস করে তার নামে স্লোগান দিতে থাকে, কিন্তু এই রাজনীতিবিদ গাড়িতে বসে টিস্যু দিয়ে হাত মুছতে শুরু করে, কারণ ওই হাত দিয়ে সে সাধারণ মানুষের সাথে হ্যান্ডশেক করেছে। এখান থেকে আমরা বুঝতে পারি এই রাজনীতিবিদ কতটা খারাপ লোক। সে প্রকাশ্যে ভালো মানুষের নাটক করে এবং ভেতরে ভেতরে গরিব মানুষকে ঘৃণা করে। সে শুধু নিজের স্বার্থের জন্য মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করছে। পাশাপাশি আমরা এটাও জানতে পারি যে এই রাজনীতিবিদ মেয়র হওয়ার সাথে সাথে শহরে একটি গ্যাংও চালায়। শিনচি এবং চুলবুল এই পলিটিশিয়ানের জন্যই কাজ করে। পরের দিন জ্যাক নিজের শরীর থেকে টেটু রিমুভ করার জন্য ডাক্তারের কাছে যায়, কিন্তু এখানে ডাক্তার জ্যাকের শরীরে এত বড় বড় টেটু দেখে বলে যে এইসব টেটু রিমুভ করার জন্য আমাদের তোমার লেজার ট্রিটমেন্ট করতে হবে, যাতে তোমার অনেক টাকা খরচ হবে।
তাই ডাক্তার জেককে পরামর্শ দেয়, তুমি এই টেটু নিজের শরীর থেকে না সরালেই ভালো হয়, কারণ এই টেটু সরানোর পর তোমার শরীরে দাগ পড়ে যাবে, যা দেখতে আরো বেঢপ লাগবে। এখন জেক ডাক্তারের কথা মেনে তার শরীর থেকে টেটু সরানোর সিদ্ধান্ত বাদ দেয়। পরের দৃশ্যে আমরা জেকের মাকে দেখতে পাই, যিনি সোজা পলিটিশিয়ানের অফিসে যান। আসলে পলিটিশিয়ান জেকের মায়ের রেস্তোরাঁ কেনার চোখ করে আছে এবং রেস্তোরাঁর জায়গায় একটি মল বানাতে চায়। আর রেস্তোরাঁর আশেপাশে যত দোকান আছে সব দোকানের মালিকরা পলিটিশিয়ানকে তাদের জায়গা বিক্রি করে দিয়েছে। এখন শুধু জেকের মায়ের রেস্তোরাঁই বাকি আছে। কিন্তু এখানে জেকের মা পলিটিশিয়ানকে পরিষ্কার না করে দেয়, বলে আমি যে কোনো মূল্যে আমার রেস্তোরাঁ বিক্রি করব না। এসব শুনে পলিটিশিয়ান রেগে যায় এবং সে জেকের মায়ের রেস্তোরাঁ যে কোনো উপায়ে হাতিয়ে নিতে চায়, কারণ পলিটিশিয়ান বাকিদের থেকে যে জমি কিনেছে তার ঠিক মাঝখানেই জেকের মায়ের রেস্তোরাঁ। তাই যতক্ষণ পলিটিশিয়ান জেকের মায়ের রেস্তোরাঁ কিনতে পারছে না ততক্ষণ সে শপিং মলও বানাতে পারবে না। তাই পলিটিশিয়ান জেকের মাকে তার জমির দ্বিগুণ দাম দেওয়ার অফার করে, কিন্তু জেকের মা তা অস্বীকার করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাতে জেক ছাদে সিগারেট খাচ্ছিল, তখনই তার বোন সেখানে আসে। জেক তার বোনকে দেখে সিগারেট লুকিয়ে ফেলে, কিন্তু তার বোন আগেই জানতো যে জেক সিগারেট খাচ্ছে। তাই সে জেককে বলে, তুমি যে কাজ করছিলে তা চালিয়ে যাও। এখন জেক আবার সিগারেট খেতে শুরু করে। তখন তার বোন তাকে বলে, আমার সিগারেটের গন্ধ একদমই পছন্দ না। একথা শুনে জেক সিগারেট ফেলে দেয় এবং মদের মতো সিগারেটকেও নিজের ডায়েরি থেকে কেটে দেয়। পরের দিন জেক একটি কার গ্যারেজে কাজে লেগে যায় এবং সেখানে সম্পূর্ণ কঠোর পরিশ্রম ও সততার সাথে টাকা উপার্জনের সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই সেখানে দুজন পুলিশ চলে আসে। এখানে এক পুলিশ জেককে গ্যারেজে কাজ করতে দেখে অবাক হয়ে যায় এবং তার সঙ্গীকে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে জেক এত বদলে গেছে। এখন সেই পুলিশটি তার সঙ্গীকে জেকের পুরনো জীবনের ব্যাপারে বলতে গিয়ে বলে, এটি সেই জেক যাকে একসময় সিনচি আর চুলবুল দুজনেই ভয় পেত এবং সব সময় জেকের পেছনে কুকুরের মতো লেজ নেড়ে নেড়ে ঘুরে বেড়াতো আর জেককে তাদের বস মানত, কারণ জেক ছিল অত্যন্ত বিপজ্জনক এক ফাইটার। পুরো শহর জেককে ভয় পেত এবং জেক পুরো শহরে বিখ্যাত ছিল। এখন পুলিশটি জেকের ব্যাপারে আরো বলতে গিয়ে বলে, এমনিতে জেক খুবই ভালো, সে খুব ভালো ফাইটার ছিল, কিন্তু সে যখন মদ খেত তখন আরো বেশি হিংস্র হয়ে উঠত আর তখন তার সামনে যেই আসতো জেক তাকে নির্মম ভাবে মারধর করত। একবার জেক যখন মদের নেশা ছিল তখন 6 জন লোক মিলে তার উপরে হামলা চালায় আর সেই 6 জন লোককে পলিটিশিয়ান কাজামা জেককে মারার জন্য পাঠিয়েছিল, কিন্তু জেক একাই একে একে তাদের সবাইকে প্রচন্ড পেটায়। আর এই সময় জেকের দুই সঙ্গী চুলবুল ও সিনচি জেককে সাহায্য করার বদলে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ফাইটের সময় জেক একটি ছেলেকে এত নির্মম ভাবে মারে যে তার প্রাণটাই চলে যায় আর সেই ছেলের মৃত্যুর অপরাধে জেকের 10 বছরের সাজা হয়। জেক জেলে যাওয়ার পর চুলবুল ও সিনচি জেকের তৈরি করা বিজনেসের সুযোগ নিয়ে শহরের উপর রাজত্ব করতে শুরু করে, কিন্তু এসব খেলার মাস্টারমাইন্ড ছিল পলিটিশিয়ান কাজামা। এরপর পলিটিশিয়ান চুলবুল ও সিনচিকে তার গ্যাংয়ে জগ করে নেয়। যেহেতু চুলবুল ও সিনচি জেকের মতো সাহসী ছিল না যে পলিটিশিয়ানের বিরুদ্ধে লড়াই করবে, তাই তারা দুজন পলিটিশিয়ানের হয়ে কাজ করতে শুরু করে আর তখন থেকে তারা দুজন পলিটিশিয়ানের পোষা কুকুর হয়ে রয়েছে। অন্যদিকে আমরা জেকের বোনকে ক্লাসরুমে দেখতে পাই, যেখানে ম্যাথ ক্লাসের সময় তার মাথা ঘুরতে শুরু করে, কারণ সে অঙ্কে খুবই কাঁচা ছিল। ক্লাস ছুটি হওয়ার পরে জেকের বোন তার টিচারকে বলে, অঙ্ক পড়া কি খুবই জরুরি? একথা শুনে টিচার হেসে ফেলে। এদিকে জেক স্কুল থেকে তার বোনকে নিতে আসে এবং ঠিক তখনই টিচারের নজর জেকের উপরে পড়ে। জেককে দেখে সে পুরোপুরি চমকে যায়। আসলে জেক জেলে যাওয়ার আগে জেক ও টিচার একে অপরের সাথে রিলেশনশিপে ছিল এবং তারা দুজন দুজনকে খুবই ভালোবাসতো। এখন 10 বছর পর জেককে দেখে টিচার তাকে চিনে ফেলে। এরপর তারা দুজন একটি পার্কে এসে বসে এবং তাদের পুরনো দিনের কথা মনে করে। জেক এটা দেখে খুবই খুশি হয় যে তার গার্লফ্রেন্ড এখন একজন টিচার। এখানে আমরা আরো জানতে পারি যে টিচার জেলে জেকের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু জেক জেলে তার সাথে দেখা করতে মানা করে দেয়, কারণ সে চায়নি টিচার সারা জীবন তার জন্য অপেক্ষা করুক, বরং সে চেয়েছিল টিচার তাকে ভুলে গিয়ে একটি সুন্দর জীবন নতুন করে শুরু করুক। পরের দিন জেক যখন তার বোনকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসছিল তখন তারা দুজন একটি মোবাইলের দোকানের সামনে দাঁড়ায়। এখানে জেকের বোনের একটি মোবাইল পছন্দ হয়, কিন্তু টাকা না থাকায় সে মোবাইলটি কিনতে পারে না। ঠিক তখনই জেকের বোনের প্রেমিক পাশ দিয়ে যাওয়ার সময় ওদের দুজনকে দেখে ফেলে আর ওদের দুজনকে একসাথে দেখে সে বেশ রেগে যায়। এখন যখন এরা দুজন পাশের একটি স্টল থেকে কিছু খাচ্ছিল তখনই সেই ছেলেটা এসে জেককে লাথি মেরে নিচে ফেলে দেয়। আসলে এই ছেলেটি জেকের বোনকে পছন্দ করত, কিন্তু জেকের বোনের এই ছেলেটির প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না। ছেলেটা জানতো না যে এরা দুজন ভাই বোন, বরং তার মনে হচ্ছিল এদের দুজনের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক চলছে। তাই এখন এখানে ছেলেটা প্রথমে তো নিজেই জেককে মারে আর যখন ক্লান্ত হয়ে যায় তখন তার লোকদেরকেও জেককে মারতে বলে, কিন্তু জেক তাদের কিছুই বলে না এবং চুপচাপ মার খেতে থাকে, কারণ সে আর মারামারি না করার কসম খেয়েছে। কিন্তু মার খাওয়ার এক পর্যায়ে জেকের শার্টটি ছিঁড়ে যায় এবং তার শরীরের সব ট্যাটু বের হয়ে আসে। এটা দেখে সবাই ভয়ে থমকে যায় এবং ছেলেটিও
গলায় যেন শ্বাস আটকে যায়। সে মনে মনে ভাবে, ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছি যে। এত মার খাওয়ার পরেও এখানে জ্যাক এই লোকদেরকে কিছুই বলে না, চুপচাপ তার বোনকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়ি এসে তার বোন ক্ষতর মধ্যে ওষুধ লাগানোর জন্য মলম আর ব্যান্ডেজ দেয়। আর এখানে আমরা বুঝতে পারি যে আজকে যা কিছুই ঘটলো তাতে জেকের জন্য তার সৎ বোনের খুব খারাপ লাগছিল, যার ফলে সে জেককে নিজের ভাই বলে মানতে শুরু করে। অন্যদিকে আমরা পলিটিশিয়ানকে দেখতে পাই যে চুলবুল এবং সিনচিকে ডাকে, কারণ সে জেকের মায়ের রেস্তোরাঁ বিক্রি না করার কারণে খুবই টেনশনে ছিল। তাই সে চুলবুল এবং সিনচিকে বলে, যদি তোমাদের মধ্যে কেউ আমার জন্য এই রেস্তোরাঁর জায়গাটা খালি করে দিতে পারো তবে তাকে আমি এই গ্যাংয়ের পরবর্তী লিডার বানিয়ে দেব। এই কথা শুনে চুলবুল সেই কাজের জন্য হ্যাঁ করে দেয়। পরের দিন চুলবুল তার কিছু লোক নিয়ে জেকের মায়ের রেস্তোরাঁয় ঢুকে পড়ে এবং ভাঙচুর শুরু করে দেয়। সে জানতো না যে জেক টেবিলে বসে খাবার খাচ্ছিল, তবে যখনই চুলবুলের নজর জেকের উপরে পড়ে সে কাঁপা কাঁপা গলায় তার লোকজনকে থামতে বলে, কারণ সে জানতো না এই রেস্তোরাঁটি জেকের মায়ের। জেক চুলবুলের কলার ধরে বলে, এই রেস্তোরাঁটি আমার মায়ের, তাই সোজা এখান থেকে চলে যাও, আর আমি যেন তোমাকে আর কখনোই এখানে না দেখি। তাই ভয় পেয়ে চুলবুল চুপচাপ তার লোকদের নিয়ে জেকের মায়ের রেস্তোরাঁ থেকে বের হয়ে যায়। পরের দিন পলিটিশিয়ান যখন জেকের মায়ের রেস্তোরাঁর সামনে দিয়ে গাড়িতে করে যাচ্ছিল তখন সে দেখে রেস্তোরাঁটি এখনো খালি হয়নি, আর এটা দেখে পলিটিশিয়ান খুবই রেগে যায়। তখন পলিটিশিয়ানের ড্রাইভার তাকে জানায় জেক জেল থেকে বের হয়ে এসেছে এবং এই রেস্তোরাঁটি জেকের মায়ের। এটা শুনে পলিটিশিয়ান ঘাবড়ে যায়, কারণ সে এতদিন জানতো না জেক এখন মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে জেক একটি কার গ্যারেজে কাজ করে তার প্রথম বেতন পায়, তাই সে তার প্রথম বেতনের টাকা দিয়ে তার মায়ের জন্য একজোড়া জুতো কিনে নিয়ে আসে। জেকের মা সে জুতো দেখে অনেক খুশি হয় এবং প্রথমবার তার ছেলের দেওয়া উপহার দেখে ইমোশনাল হয়ে পড়ে। তখন জেকের বোন জেককে ইশারায় বলে, আরে পাগল, মা ইমোশনাল হয়ে পড়েছে, তাড়াতাড়ি গিয়ে মাকে জড়িয়ে ধরো। বোনের ইশারায় জেক সাহস করে মাকে জড়িয়ে ধরে, আর মাও খুব খুশিতে জেককে জড়িয়ে ধরে। কিন্তু জেকের বোন খুশি ছিল না, কারণ জেক তার বোনের জন্য কোনো উপহার নিয়ে আসেনি। তাই সে অভিমান করে ছাদে চলে যায়। তখন জেকও তার পিছু পিছু ছাদে চলে আসে এবং এখানে আমরা জানতে পারি জেক তার বোনের জন্য একটা উপহার নিয়ে এসেছে। আর সেই উপহার অন্য কিছু নয়, বরং কিছুদিন আগে জেকের বোনের পছন্দ হওয়া সেই মোবাইলটি। এটা দেখে জেকের বোন খুবই খুশি হয়, কিন্তু সে এত দামি উপহার নিতে অস্বীকার করে। আর সেই সাথে জেককে ভাব দেখিয়ে বলে, তুমি উপহার দিয়ে আমার মাকে কিনতে পারো, কিন্তু আমাকে নয়। এখন যখন সে নোকরা দেখাচ্ছিল তখন জেক বলে, ঠিক আছে, তুমি যদি এই উপহার না নিতে চাও তবে আমি এটা আমার কাছেই রেখে দিচ্ছি। এই কথা বলে জেক নিচে চলে আসে, কিন্তু তখনই তার বোন তার জন্য চা নিয়ে আসে। আর জেক তার বোনের মুখের দিকে তাকিয়ে বুঝে যায় এই মেয়েটি কিসের বিনিময়ে চা নিয়ে এসেছে। এরপর জেক তাকে সেই মোবাইলটি দিয়ে দেয়, যা পেয়ে জেকের বোন খুবই খুশি হয় এবং নিজের ছবি তুলতে শুরু করে। পরের দিন সে যখন জেকের ছবি তুলছিল তখনই তার নজর জেকের পকেটে থাকা ডায়েরির উপরে পড়ে, যা দেখা মাত্র সে জেকের কাছ থেকে সেটা কেড়ে নেয়। আর এখানে সে ডায়েরিতে জেকের নিয়মগুলো পড়ার সময় জানতে পারে জেক ডায়েরিতে পরিবারের সাথে পিকনিকে যাওয়ার কথাও লিখে রেখেছে। এটা দেখে জেকের বোন তাকে রাজি করিয়ে নিয়ে বলে, আমরা এই পিকনিকের কাজটা সবার আগে করব। পরের দিন জেক তার মা এবং বোনকে নিয়ে পিকনিকে চলে যায়, যেখানে তারা সবাই খুবই উপভোগ করে এবং অনেক ছবি তুলে। এই দিনটি তাদের তিনজনের জন্য একটি স্মরণীয় দিন হয়ে যায়। পরের দিনে রাতের বেলা পলিটিশিয়ানের ড্রাইভার জেকের সাথে দেখা করতে আসে, আর এই লোকটি ছিল জেকের পুরনো এবং একজন খুবই ভালো বন্ধু। এখন এমনিতেই তো এই লোকটি পলিটিশিয়ানের ড্রাইভার, কিন্তু সে জেকের পুরনো বন্ধু হওয়ার কারণে জেককে বোঝায়, তুমি যে পলিটিশিয়ানের সাথে পাঙ্গা নিচ্ছ সে খুবই বিপজ্জনক লোক। সে তোমার মায়ের রেস্তোরাঁ কেড়ে নেওয়ার জন্য তোমার পরিবারের ক্ষতিও করতে পারে, তাই তুমি খুবই সাবধানে থেকো। অন্যদিকে চুলবুল এবং সিনচি একসাথে বসেছিল, আর এরা দুজন সিদ্ধান্ত নেয়, আমরা দুজন মিলে জেকের মায়ের রেস্তোরাঁ খালি করাবো, কারণ পলিটিশিয়ান খুবই রেগে আছে। তাই যদি তাড়াতাড়ি তারা রেস্তোরাঁ খালি না করায় তবে পলিটিশিয়ান তাদের জায়গায় অন্য কাউকে দিয়ে দিবে, আর এই কাজটা করিয়ে সেই ব্যক্তিকে গ্যাংয়ের লিডার বানিয়ে দেবে। পরের দিন যখন জেক কাজে যায় তখন সুযোগ বুঝে চুলবুল আবারও জেকের মায়ের রেস্তোরাঁয় হামলা করে আর জিনিসপত্র ভেঙে বাইরে ছুঁড়ে ফেলতে থাকে। অন্যদিকে বাইরে পুলিশের গাড়িও দাঁড়িয়ে আছে, কিন্তু পলিটিশিয়ানের ভয়ে পুলিশ কিছুই করতে পারে না। এখানে চুলবুল জেকের মাকে হুমকি দেয়, তুমি যদি এই রেস্তোরাঁ খালি না করো তবে আমরা তোমাকে মেরেই ফেলবো। ঠিক সেই সময় জেকের বোনও সেখানে পৌঁছে যায়। এখানে প্রথমে সে নিজের গুন্ডাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু গুন্ডারা যখন থামে না তখন সে দৌড়ে সোজা জেকের কার গ্যারেজে আসে এবং সে জেককে সব খুলে বলে, পলিটিশিয়ানের লোকেরা আবার আমাদের রেস্তোরাঁয় হামলা করেছে। এ কথা শুনে জেক তাড়াতাড়ি তার মায়ের রেস্তোরাঁয় পৌঁছায়, কিন্তু তারা পৌঁছানোর আগে সেই গুন্ডারা রেস্তোরাঁ ভাঙচুর চালিয়ে চলে গেছে। এখন এসব দেখে জেক সোজা পলিটিশিয়ানের কাছে যায় এবং তাকে বলে, আমি যুদ্ধ করা ছেড়ে দিয়েছি
এখন আমি ভালো মানুষের মতো জীবন কাটাচ্ছি, তাই আমাকে পুনরায় মারামারি করতে বাধ্য করো না আর আমাদের শান্তিতে থাকতে দাও। এই কথা বলে জ্যাক সেখান থেকে চলে যায়। এখন পলিটিশিয়ান জানতে পারে জ্যাক 10 বছর আগে এক বিপজ্জনক গ্যাংস্টার ছিল, যাকে মারার জন্য সে তার 6 জন লোককে পাঠিয়েছিল। কিন্তু জ্যাক সেই 6 জন লোককে ভীষণ ভাবে পেটায় এবং একটা ছেলেকে তো মেরেই ফেলে, যে কারণে জ্যাকের 10 বছরের সাজা হয়েছিল। এখন পলিটিশিয়ান বুঝতে পারে যতক্ষণ না আমি জ্যাককে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছি ততক্ষণ আমি রেস্তোরাঁটি দখল করতে পারবো না। তাই পলিটিশিয়ান তার কিছু গুন্ডা কল করে ডেকে নিয়ে আসে। জ্যাককে আবারও জেলে পাঠানোর পরিকল্পনা করেছে, আর একবার যদি জ্যাক জেলে চলে যায় তবে তার কাজ সহজ হয়ে যাবে। পরের দিন জ্যাক যখন তার গ্যারেজে কাজ করছিল তখন তার কাছে পলিটিশিয়ানের পাঠানো গুন্ডারা গাড়িতে করে আসে, আর এখানে সেই গুন্ডারা জ্যাককে বলে আমাদের গাড়িতে বিমানের মতো উইংস লাগিয়ে দিতে হবে। এই কথা শুনে জ্যাক হেসে ফেলে। আসলে গুন্ডারা পরিকল্পনা অনুযায়ী জ্যাকের সাথে ঝগড়া করতে এবং মারামারি করতে এখানে এসেছে, যার জন্য তারা আগে থেকে পুলিশের গাড়ি কিছুটা দূরে দাঁড় করিয়ে রেখেছে। আর এখানে এরা জ্যাকের উপরে হামলা করে এবং তাকে নির্মমভাবে পেটাতে শুরু করে। এখানে গুন্ডারা জ্যাককে বারবার উস্কানি দিতে থাকে যাতে সে এদের উপরে হাত তোলে, আর পুলিশ এসে জ্যাককে মারামারির অভিযোগে জেলে নিয়ে যায়। কিন্তু জ্যাক তাদের উপরে পাল্টা আক্রমণ না করে চুপচাপ মার খেতে থাকে। অন্যদিকে পুলিশের গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা দুই গুন্ডা পুলিশকে বলে যাও আর জ্যাককে ধরে জেলে পুরে দাও। কিন্তু এখানে পুলিশও গুন্ডাদের বলে আমরা শুধু মার খাওয়ার জন্য জ্যাককে জেলে পাঠাতে পারি না, জ্যাক যদি তোমাদের কারো উপরে হাত তোলে তবেই আমরা জ্যাককে ধরবো। আর এভাবে জ্যাককে জেলে পাঠানোর তাদের পরিকল্পনা একেবারেই ভেস্তে যায়। এখন রাতে জ্যাক যখন তার মায়ের সাথে রেস্তোরাঁয় ছিল তখনই সেই ছেলেটি ভেতরে আসে যে জ্যাকের বোনকে পছন্দ করত। সে জানতো না জ্যাককে, তাই সে জ্যাকের মাকে গালিগালাজ করে বলে তুমি কেমন মহিলা যে তোমার ছেলেকে মেরে ফেলেছে, আজ তুমি তাকে নিজের ছেলে বানিয়ে নিয়েছো। জানি না শেষ পর্যন্ত তুমি তোমার ছেলের হত্যাকারীকে কিভাবে নিজের ছেলে হিসেবে মেনে নিলে। একথা শুনেই জ্যাক সেই ছেলের গলা চেপে ধরে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল, কারণ এই কথা জ্যাকের সৎ বোন শুনে ফেলে। আসলে 10 বছর আগে জ্যাক যে ছেলেকে মেরেছিল সেই ছেলেটি রেস্তোরাঁর মালিকের নিজের ছেলে ছিল, আর তাকে মারার অপরাধে জ্যাকের 10 বছরের সাজা হয়। এখন রাতে জ্যাকের বোন তার মাকে জিজ্ঞেস করে তুমি আমার ভাইয়ের হত্যাকারীকে কেন নিজের ছেলে বানিয়েছো, যার উত্তরে তার মা বলে এতে সম্পূর্ণ ভুল জ্যাকের ছিল না, কারণ তোর ভাই পলিটিশিয়ানের কথায় জ্যাককে মারতে গিয়েছিল, কিন্তু জ্যাকের সাথে মারামারির সময় তোর ভাইয়ের মৃত্যু হয়। আর তোর ভাইকে মারার পর জ্যাক খুব কষ্ট পায়, কারণ সে তাকে মারতে চায়নি, বরং নিজেকে বাঁচাতে আঘাত করেছিল। এরপরে আমি যখন জেলে জ্যাকের সাথে দেখা করতে যাই তখন সে আমার সামনে এত কেঁদেছে যে তার কান্নার আওয়াজ আমার কানে কয়েক মাস ধরে বাজছিল, কারণ জ্যাকের নিজের কাছে অনেক অনুশোচনা হচ্ছিল। সে জেলে কেঁদে কেঁদে আমার কাছে ক্ষমা চেয়ে বলেছে আমি আপনার ছেলেকে মারতে চাইনি, ভুলবশত এমনটা হয়ে গেছে। তারপর আমি তাকে ক্ষমা করে দেই, কারণ সেখানে আমি দেখেছিলাম জ্যাক আমার ছেলের মতোই এক অবুঝ ছেলে, আর সে যা করেছে তা একটা দুর্ঘটনা ছিল। তারপর আমি জ্যাককে দত্তক নিয়ে নিজের ছেলে বানিয়ে নিই, কারণ আমার মনে হয়েছিল সে যদি আমার সাথে থাকে তবে আমি তার রূপেই আমার ছেলেকে ফেরত পাবো। অন্যদিকে আমরা রাতে জ্যাককে ছাদে উদাস হয়ে দাঁড়িয়ে থাকতে দেখি, কারণ তার সত্যতা সামনে আসার পর সে ঘুমাতে পারছিল না। তখন তার বোন তার কাছে আসে এবং জ্যাক তার সৎ বোনের কাছে ক্ষমা চেয়ে বলে আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাব, কারণ আমি তোমার ভাইয়ের হত্যাকারী, আর তুমি তোমার মায়ের খেয়াল রেখো। এ কথা শুনে জ্যাকের বোন তার উপরে রাগ করে আর বলে আমার মা তোমাকে নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসে, আর তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। তুমি চলে গেলে আমরা একেবারে একা হয়ে যাব, আর আমার মা যে আগেই নিজের ছেলেকে হারানোর কষ্ট সহ্য করেছে তোমার চলে যাওয়ার পরে সে পুরোপুরি ভেঙে পড়বে। এরপর সে বলে আমি যখন ছোট ছিলাম তখন আমার ভাই টাকার জন্য আমার মাকে খুব মারধর করত, আর যেদিন তুমি তাকে মারলে সেদিন আমি খুব খুশি হয়েছিলাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম এখন আর আমার মাকে মারার মতো কেউ নেই। এখানে আমরা জানতে পারি মেয়েটির আপন ভাই খুবই খারাপ মানুষ ছিল, সে টাকার জন্য নিজের মাকেও মারত এবং অপরাধ ও মাদকের দুনিয়ায় ডুবে গিয়েছিল। এখানে জ্যাকের বোন জ্যাককে বলে সেদিন তুমি নিজেকে বাঁচানোর জন্য আমার ভাইকে মেরেছো, তুমি যদি না মারতে তবে সে তোমাকে মেরে ফেলতো, তাই এতে তোমার কোনো ভুল নেই। বোনের এমন ভালোবাসার কথা শুনে জ্যাক বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে দেয়। অন্যদিকে পরের দিন জ্যাকের মা কিছু প্রমাণ নিয়ে পলিটিশিয়ানের কাছে আসে এবং তাকে বলে আমি জানি তুমি 10 বছর আগে আমার ছেলেকে জ্যাককে মারার জন্য পাঠিয়েছিলে, কিন্তু তাতে আমার ছেলেই মারা যায়। আসলে 10 বছর আগে পলিটিশিয়ান জ্যাক এবং রেস্তোরাঁর মালিকের আপন ছেলেকে মুখোমুখি দাঁড় করানোর প্ল্যান বানিয়েছিল, কারণ পলিটিশিয়ান জ্যাকের চেয়ারটি কেড়ে নিতে চেয়েছিল, আর পলিটিশিয়ান জানতো এই দুটো ছেলের মধ্যে যদি একটাও মারা যায় তবে এতে তারই লাভ, কারণ যদি ফাইটের রেস্তোরাঁর মালিকের ছেলে মারা যায় তাহলে পুলিশ জ্যাককে ধরে মার্ডার কেসের দায়ে সাজা দিতে পারবে, আর যদি জ্যাক মারা যায় তবে পলিটিশিয়ানের রাস্তা এমনিতেই পরিষ্কার হয়ে যেত। তাই দুটো অবস্থাতেই লাভ পলিটিশিয়ানই হবে। এবার রেস্তোরাঁর মালিক পলিটিশিয়ানকে তার মৃত ছেলের ডায়েরি দেখিয়ে বলে এই ডায়েরিতে তোমার সব কালো ধান্দার প্রমাণ আছে যেগুলো তুমি আমার ছেলেকে দিয়ে করাতে, তাই তুমি যদি আমার ফ্যামিলি থেকে দূরে না থাকো তবে আমি সব প্রমাণ পুলিশকে দিয়ে দেব।
আর তখন তোমার পলিটিক্যাল কেরিয়ার একেবারে বরবাদ হয়ে যাবে আর তুমি জেলে চলে যাবে। সাথে সাথে সেই পলিটিশিয়ানকে বলে জ্যাক আমার কারণে ফাইট না করার কসম খেয়েছে, আর আমি যদি তাকে কসম ভাঙতে বলি তবে সে তোমার সাথে সাথে তোমার পুরো গ্যাংকে খতম করে দিবে। তাই তোমার ভালো এতেই আছে যে আমাদের বিরক্ত করো না। এ কথা বলে জ্যাকের মা চলে যায়। এখন পলিটিশিয়ান জ্যাকের মার হুমকিতে বেশ রেগে যায় এবং সে বুঝে যায় এরা এত সহজে মানার লোক নয়। তাই পরের দিন জ্যাকের সিস্টার যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল তখনই সেই ছেলেটা চলে আসে যে জ্যাকের বোনকে পছন্দ করত। সে এখন পলিটিশিয়ানের গ্যাংয়ে জয়েন করেছে। সে একটা ইঁট দিয়ে জ্যাকের বোনের মাথা ফাটিয়ে দেয়। এতে জ্যাকের বোন জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। এরপরে জ্যাকের বোনকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার অবস্থা খুবই খারাপ ছিল। এবার রেস্তোরাঁর মালিক বুঝে যায় পলিটিশিয়ান যে কোনো মূল্যেই এই রেস্তোরাঁ আমাদের থেকে কেড়ে নিবে, আর আমরা যদি রেস্তোরাঁ বিক্রি করতে অস্বীকার করি তবে পলিটিশিয়ান আমাদের আরো ক্ষতি করতে পারে। তাই এখন রেস্তোরাঁর মালিক আর জ্যাক পলিটিশিয়ানের কাছে রেস্তোরাঁ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে জ্যাক সোজা পলিটিশিয়ানের কাছে যায় এবং তাকে বলে আমরা রেস্তোরাঁ বিক্রি করতে রাজি আছি। কিন্তু পলিটিশিয়ান খুবই জঘন্য একজন মানুষ ছিল। সে এখন বিনামূল্যে ওদের থেকে রেস্তোরাঁ কেড়ে নিতে চায়। তাই পলিটিশিয়ান এখানে জ্যাককে বলে ঠিক আছে, এখন থেকে আমি তোমার ফ্যামিলিকে আর বিরক্ত করব না। কিন্তু জ্যাক যখন তার বোনকে হাসপাতালে দেখতে যায় তখন সুযোগের সদ্ব্যবহার করে পলিটিশিয়ানের লোকজন জ্যাকের মায়ের রেস্তোরাঁয় আসে, যেখানে জ্যাকের মা এই রেস্তোরাঁ ছাড়ার জন্য তার জিনিসপত্র প্যাক করছিল। তখনই পেছন থেকে শিনচি এসে জ্যাকের মায়ের মুখের উপরে হাত চাপা দেয় এবং তার গলা টিপে অত্যন্ত নির্মমভাবে তাকে ফেলে দেয়। এবার জ্যাকের মাকে মারার পরে এই লোকগুলো রেস্তোরাঁর কাগজে জ্যাকের মায়ের বুড়ো আঙ্গুলের ছাপ লাগিয়ে নেয়। তারপর তারা জ্যাকের মাকে ছাদ থেকে ঝুলিয়ে দেয়, যাতে মানুষজন মনে করে জ্যাকের মা নিজের জীবন শেষ করে দিয়েছে। এবার জ্যাক যখন তার বাড়িতে এসে তার মাকে ঝুলন্ত অবস্থায় দেখে তখন তার পায়ের নিচে মাটি সরে যায়। সে তার মায়ের ডেড বডির উপরে ওঝরে কাঁদতে থাকে। মায়ের মৃত্যুর পর জ্যাক পুরোপুরি ভেঙে পড়ে। আর এখানে জ্যাক তার মায়ের জুতো দেখে আরো বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ জ্যাকের মা বলেছিল এই নতুন জুতো দুটো আমি বিশেষ কোনো দিনে পরবো, কিন্তু সেই বিশেষ দিনটা আর কখনোই আসলো না। এবার জ্যাকের মনে হচ্ছিল তার মা হয়তো নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছে। কিন্তু তখন জ্যাক তার মায়ের জুতোর কাছে শিনচির কানের দুল দেখতে পায়, যা দেখে জ্যাক বুঝতে পারে তার মাকে পলিটিশিয়ানের কথায় শিনচি হত্যা করেছে। এখন জ্যাক রাগে পাগল হয়ে যায়, কারণ যে নারী তাকে অপরাধের দুনিয়া থেকে আটকে একজন ভালো মানুষ বানিয়েছিল সেই নারী এই জল্লাদের হাতে নির্মমভাবে খুন হয়েছে। আর এখন মায়ের চলে যাওয়ার পরে জ্যাক তার সব নিয়ম ভেঙে ফেলে। সে সবার আগে প্রচুর ড্রিঙ্কস করে। এরপরে সে সোজা পলিটিশিয়ানের আড্ডা এসে পৌঁছায়, যেখানে সবাই মিলে পার্টি করছিল। কিন্তু জ্যাককে দেখা মাত্রই সবাই থমকে যায়। এখানে জ্যাক তাদের বলে আমি গত 10 বছর ধরে নিজেকে খারাপ কাজ থেকে আটকে রাখছিলাম। আমি কসম খেয়েছিলাম আমার সাথে কেউ যতই খারাপ ব্যবহার করুক না কেন আমি তার উপরে হাত তুলব না। আর এই কসম আমি আমার মায়ের কারণে খেয়েছিলাম, কিন্তু তোমরা সবাই আমার মাকে মেরে আমাকে কসম ভাঙতে বাধ্য করেছো। তখন শিনচি বলে তোমার মায়ের মৃত্যুর কথা শুনে আমার খুবই খারাপ লাগছে। এ কথা শুনে জ্যাক শিনচির কানের দুলটি তার দিকে ছুঁড়ে মেরে বলে আমি খেয়াল রাখবো যাতে তোমার দুঃখ কমে না যায়। এরপরে জ্যাক পলিটিশিয়ানের ড্রাইভার লি কে বলে তুমি যদি মরতে না চাও তবে বাইরে চলে যেতে পারো। এ কথা শুনে লি তাড়াতাড়ি বাইরে চলে যায় এবং যাওয়ার সময় লি জ্যাকের দিকে তাকায়, তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। জ্যাক লি কে বাইরে যেতে বলে, কারণ লি অনেকবার জ্যাককে সাহায্য করেছে। লি বাইরে চলে যাওয়ার পরে জ্যাক সামনেই দাঁড়িয়ে থাকা সবাইকে বলে তোমাদের মধ্যে কোন লোকটা আমার বোনের উপরে হামলা করেছিলে? তখন এখানে সেই ছেলেটা বলে আমি করেছি, বলো তুমি এখন কি করবে? এরপরে সে এগিয়ে এসে জ্যাকের উপরে হামলা করে, কিন্তু জ্যাক অত্যন্ত নির্মম ভাবে এক ঝটকায় তার হাড় ভেঙে তাকে মেরে ফেলে। এরপর জ্যাক দরজার কাছে ছড়িয়ে থাকা পেট্রোলের লাইটার ফেলে আগুন জ্বালিয়ে দেয়, যার ফলে বাইরে বের হওয়ার একমাত্র রাস্তাটিও বন্ধ হয়ে যায় এবং এখন এখানে আর কেউই বাইরে যেতে পারবে না। তারপর জ্যাক এক এক করে পলিটিশিয়ানের অনেকগুলো গুন্ডাকে মেরে ফেলে। এখানে জ্যাক এত দ্রুততার সাথে লড়াই করছিল যে কারো নিয়ন্ত্রণে আসছিল না। সে পুরোপুরি পাগল হয়ে পলিটিশিয়ানের গুন্ডাদের উপরে প্রাণঘাতী হামলা চালাতে শুরু করে। এবার অনেক গুন্ডাকে মারার পরে জ্যাক চুলবুলকে ধরে এবং তাকে ততক্ষণ তার গলা চেপে ধরে রাখে যতক্ষণ না তার প্রাণ চলে যায়। চুলবুলকে মারার পরে জ্যাক শিনচিকে ধরে, আর যেভাবে শিনচি জ্যাকের মাকে মেরেছিল এখানে জ্যাকও শিনচির গলা চেপে ধরে তাকে মেরে ফেলে। এখন বাকি ছিল জ্যাকের মায়ের আসল খুনি, অর্থাৎ সেই পলিটিশিয়ান। আর এখানে পলিটিশিয়ান জ্যাকের এই হিংস্র রূপ দেখে পালাতে শুরু করে, কিন্তু জ্যাক তার পিছু ছাড়ে না। তারপর জ্যাক পলিটিশিয়ানকে ধরে একটি লোহার রড দিয়ে তার মাথায় আঘাতের পর আঘাত করে নির্মম ভাবে হত্যা করে। এবার পলিটিশিয়ানকে মারার পরে জ্যাক ওই ক্লাবেই বসে পড়ে এবং তার মাকে মনে করে কাঁদতে থাকে, কারণ এই লোকগুলো তাকে আবারও সেই মানুষটাই বানিয়ে দিল যা না হওয়ার সে কসম খেয়েছিল। আর এরই সাথে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং
ভিডিওটিকে লাইক করে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।